রাজনীতির ময়দানে প্রচারের ধরনটা দেখুন এখন কিন্তু একেবারে পাল্টে গেছে। একটা সময় ছিল যখন সবটা নির্ভর করত বড় বড় ভাষণ, পোস্টার আর জনসভার ওপর। কিন্তু আজকের দিনে নির্বাচন হয়ে উঠেছে ডেটা, কৌশল আর নিখুঁত পরিকল্পনার এক জটিল খেলা। চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি একটা মাত্র বিধানসভা কেন্দ্রকে বিশ্লেষণ করে এই নতুন বাস্তবতাকে কিভাবে বোঝা যেতে পারে। আমাদের আলোচনার কেন্দ্রে থাকছে পশ্চিমবঙ্গের বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্র। এটাকে শুধু একটা ভৌগোলিক এলাকা ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে আধুনিক ভারতীয় নির্বাচনের এক জীবন্ত পরীক্ষাগার, আ লিভিং ল্যাবরেটরি অফ মডার্ন ইন্ডিয়ান ইলেকশনস, যেখানে প্রত্যেকটা ভোট মানুষের প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা অনুভূতিকে মাপা হচ্ছে, আর তার ভিত্তিতেই তৈরি হচ্ছে রণকৌশল। তো আসল কথাটা কি? আসল কথাটা হলো, নির্বাচন এখন আর শুধু কথার কথা নয়, এটা এখন পুরোটাই ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়। মানে কোন কথাটা বলা হবে, কাকে বলা হবে, কিভাবে বলা হবে, এর প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে রয়েছে তথ্যের চুলচেরা বিশ্লেষণ। আর এই পুরো প্রক্রিয়ার মূল হাতিয়ার হল ক্যাম্পেইন ব্লুপ্রিন্ট। ভাবুন তো, এটা একটা অত্যন্ত গোপন রিপোর্ট যা ভোটারদের সমস্ত ডেটা আর তাদের মনের ভাবকে একটা সুনির্দিষ্ট নির্বাচনী কৌশলে বদলে দেয়। এটা শুধু একটা প্ল্যান নয়, এটা অনেকটা যুদ্ধের নকশার মতো, যা জেতার পথটা দেখিয়ে দেয়। চলুন এবার আমরা একটু গভীরে যাই। যে কোনো কৌশল তৈরির প্রথম ধাপ হল মাটির বাস্তবতাকে সংখ্যা দিয়ে বোঝা। তো বেলডাঙ্গা গ্রাউন্ড রিয়ালিটি কি? সেখানকার সংখ্যাগুলো আমাদের কি বলছে? এই যে দেখুন বেলডাঙ্গার জনসংখ্যার চিত্রটা, প্রায় ৭০% মুসলিম আর ৩০%-এর কাছাকাছি হিন্দু। এই সংখ্যাটাকেই বলা যেতে পারে এখানকার রাজনৈতিক সমীকরণের একেবারে ভিত্তি। প্রতিটি দল তাদের কৌশল তৈরি করে এই বিন্যাসকে মাথায় রেখে, সেটা তারা স্বীকার করুক বা না করুক। কিন্তু প্রশ্ন হল, এই সংখ্যাটাই কি বেলডাঙ্গার রাজনীতির শেষ কথা? এবার ভোটের ফলাফলের দিকে একবার তাকানো যাক। ২০১৬ থেকে ২০২১ এই ৫ বছরে কি অসাধারণ পরিবর্তন! একদিকে তৃণমূল কংগ্রেসের ভোট ৩২% থেকে লাফিয়ে ৫৫% পৌঁছেছে। অন্যদিকে কংগ্রেসের ভোট ৪৯% থেকে সোজা ১৩% নেমে এসেছে। এটা একটা বিরাট পতন। আর এর মধ্যেই বিজেপির ভোট শেয়ার কিন্তু দ্বিগুণ হয়েছে। এটা শুধু সংখ্যার ওঠানামা নয়, এটা বেলডাঙ্গার রাজনৈতিক হাওয়া কোন দিকে বইছে তার একটা স্পষ্ট ইঙ্গিত। কিন্তু ভোটের এই অঙ্কের আড়ালে কি আছে? আছে সাধারণ মানুষের প্রতিদিনের লড়াই। এখানকার সমস্যাগুলো বহুদিনের। যেমন ধরুন, যানজটে অবরুদ্ধ ৩৪ নম্বর জাতীয় সড়ক, প্রতি বছরের বন্যা, শিক্ষিত তরুণদের জন্য চাকরির অভাব, আর কৃষকদের নাভিশ্বাস তুলে দেওয়া চাষের খরচ। এই সমস্যাগুলোই কিন্তু তিলে তিলে রাজনৈতিক ক্ষোভের জন্ম দেয়। সংখ্যা আমাদের একটা গল্প বলে ঠিকই, কিন্তু আসল গল্পটা তো লুকিয়ে থাকে মানুষের মনের ভেতরে। ভোটাররা ঠিক কী ভাবছেন, তাদের রাগের কারণটা কি? চলুন এবার সেই পালসটা বোঝার চেষ্টা করা যাক। এই একটা বাক্য, শিক্ষিত যুবকরা প্রতারিত বোধ করছে, এই একটা কথাই হয়তো গোটা এলাকার যুব সমাজের হতাশার প্রতিচ্ছবি। ভাবুন, বছরের পর বছর পড়াশোনা করে যখন একটা চাকরি জোটে না, তখন যে তীব্র হতাশা তৈরি হয় তা যে কোনো রাজনৈতিক হিসাবকে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই স্লাইডটা হলো এলাকার ক্ষোভের একটা হিটম্যাপ। কোন কোন বিষয়ে মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ? দেখুন, সেই ৩৪ নম্বর জাতীয় সড়কের ভাঙা রাস্তা, বন্যার ত্রাণে দুর্নীতি, রেশনের খারাপ চাল, আর মন্দির বা মসজিদের জমি নিয়ে বিবাদ। এই ছোট ছোট দৈনন্দিন সমস্যাগুলোই একসাথে জমে একটা বড় অসন্তোষের জন্ম দিচ্ছে। আর এই সব রাগের মূলে যদি আমরা যাই, তাহলে দুটো বড় কারণ দেখতে পাব। এক, কাটমানি, মানে সরকারি প্রকল্পে সুবিধা পেতে গেলে ঘুষ দিতে হয়। আর দুই, শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে অভিযোগ উঠেছে যে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে। এই দুটো বিষয় মানুষের মনে সিস্টেমের ওপর থেকে বিশ্বাসটাই নাড়িয়ে দিয়েছে। বেশ, তাহলে হাতে এলো প্রচুর তথ্য, মানুষের ক্ষোভ আর অভিযোগের একটা লম্বা তালিকা। এখন প্রশ্ন হল, এই সব কিছুকে মিলিয়ে একটা কার্যকরী নির্বাচনী কৌশল বা ব্লুপ্রিন্ট তৈরি হবে কিভাবে? কিভাবে মানুষের সমস্যাকেই রাজনৈতিক সুযোগে পরিণত করা হয়? এই রিপোর্ট একটা চতুর্মুখ মতবাদ বা চারমুখী কৌশলের কথা বলছে। প্রথমত, শিবের মতো আগ্রাসন, মানে প্রতিপক্ষের দুর্নীতিকে সরাসরি আক্রমণ করা। দ্বিতীয়ত, বিষ্ণুর মতো স্থিতিশীলতা,
মানে আইন শৃঙ্খলা আর অর্থনৈতিক স্থিরতা ফিরিয়ে আনার আশ্বাস দেওয়া। তৃতীয়ত, ব্রহ্মার মতো উদ্ভাবন, মানে নতুন নতুন উন্নয়নের প্রতিশ্রুতি। আর চতুর্থত, দুর্গার মতো সুরক্ষা, মানে নারী ও শিশুসহ সমস্ত সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলা। এই বড় কৌশলকে এবার একদম নিচুতলায় নিয়ে আসা হয়। নির্দিষ্ট ভোটার গোষ্ঠীকে টার্গেট করে বার্তা দেওয়া হয়, যেমন মাহিষ্য ভোটারদের জন্য কৃষি সহায়তা আর ভালো রাস্তার প্রতিশ্রুতি। আবার মতুয়া বা নমশূদ্র ভোটারদের জন্য সরকারি সাহায্য আর নাগরিকত্বের সমস্যা সমাধানের আশ্বাস। মানে যার যা প্রয়োজন তাকে ঠিক সেই বার্তাটাই দেওয়া হচ্ছে। কিন্তু শুধু কথাই তো চিড়ে ভাজেন না, কৌশলকে বিশ্বাসযোগ্য করতে নক্কার প্রতিশ্রুতির প্রয়োজন হয়। যেমন বলা হলো যে ৩৪ নম্বর জাতীয় সড়ককে চওড়া করার জন্য ৫৫৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ধরনের একটা বড় সংখ্যা মানুষের মনে ভরসা যোগায়। তাদের মনে হয় যে দলটা শুধু কথা বলে না, কাজও করতে চায়। এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। ডেটা নির্ভর রাজনীতি আমাদের গণতন্ত্রের জন্য আসলে কি অর্থ বহন করে? এটা কি গণতন্ত্রকে আরও মজবুত করছে, নাকি অন্য কোনো দিকে নিয়ে যাচ্ছে? দেখুন, প্রচারের পদ্ধতিটা কিভাবে বদলে গেছে। আগে ছিল র্যালি, পোস্টার, ভাষণ, আর এখন তার জায়গায় এসেছে মানুষের অভিযোগ ট্র্যাক করা, হোয়াটসঅ্যাপে ছোট ছোট গ্রুপ বানিয়ে নির্দিষ্ট বার্তা পাঠানো, আর প্রত্যেক ভোটারের আলাদা প্রোফাইল তৈরি করা। এটা একটা নীরব বিপ্লব, সাইলেন্ট রেভলিউশন। এই যে ভোটারদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে, এখানে আমাদের সাংবিধানিক মূল্যবোধের কথা মনে রাখা জরুরি। আমাদের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী মানুষের তথ্যের গোপনীয়তা এবং সম্মতি, প্রাইভেসি অ্যান্ড কনসেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিকারকে সম্মান করা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মূল ভিত্তি। এই নতুন পদ্ধতির মূল লক্ষ্য একটাই, নিখুঁত বা প্রেসিশন হওয়া। সবার জন্য একটাই বার্তা নয়, বরং নির্দিষ্ট গোষ্ঠীর নির্দিষ্ট সমস্যার জন্য নির্দিষ্ট সমাধান। বড়সড় আবেদন থেকে সরে এসে একদম বিন্দুতে গিয়ে আঘাত করার চেষ্টা। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, যখন প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সমস্যা প্রচারের জন্য শুধু একটা ডেটা পয়েন্ট হয়ে যায়, তখন শাসনের আসল অর্থটা কিভাবে বদলে যায়? এটা কি নাগরিকদের আরও শক্তিশালী করে কারণ তাদের কথা শোনা হচ্ছে, নাকি এটা তাদের নিছক সংখ্যায় পরিণত করে ফেলে? এর উত্তর হয়তো আমাদের আগামী দিনেই খুঁজতে হবে।